সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাইভে তোমাদেরকে স্বাগত জানাই। শুরুতে তোমরা যারা লাইভে যুক্ত হবে বা হচ্ছ, তোমরা লাইভটিকে দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানাবে। আবারও বলছি, যারা লাইভে যুক্ত হচ্ছ তোমরা লাইভটিকে দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা দ্রুত আমাকে কমেন্ট করো। আমি একটু অপেক্ষা করছি। আবারও বলছি, যারা লাইভে যুক্ত হচ্ছ তোমরা লাইভটিকে দেখতে পাচ্ছ বা আমার কথা কি শুনতে পাচ্ছ? দ্রুত আমাকে কমেন্ট করে জানাও। ইমরান হোসেন, ভালোবাসা নেবেন স্যার? তোমার জন্য অফুরন্ত ভালোবাসা। ভালো আছি আমি ইমরান, আশা করি তুমি ভালো আছো। মেহেদি হাসান খালিদ লিখেছে, কেমন আছেন? ভালো আছি খালিদ, তুমি ভালো আছো আশাবাদী। শাহরিয়ার মবিন লিখেছে অল ক্লিয়ার। ধন্যবাদ শাহরিয়ার মবিন। আমি একটু অপেক্ষা করছি। আবারও বলছি, যারা লাইভে যুক্ত হবার এর মধ্যে হয়ে যাবে, এবং যারা যুক্ত হচ্ছ তোমরা লাইভটিকে দেখতে পাচ্ছ বা আমার কথা কি শুনতে পাচ্ছ? তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম হাসান আলী, ভালো আছি আমি, আশা করি তুমি ভালো আছো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাস অল ওকে লিখেছে ইমরান হোসেন, ধন্যবাদ প্রিয়। আমরা গত ক্লাস থেকে কিন্তু আফগানিস্তান শেষ করেছিলাম। আফগানিস্তান শেষ করে কিন্তু আমরা ইসরায়েলে প্রবেশ করেছিলাম। ইসরায়েল নিয়ে আলোচনা করতে করতে আরব ইসরায়েল প্রথম যুদ্ধ পর্যন্ত আমরা গিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা আরব ইসরায়েল একাধিক যুদ্ধ হয়েছে সেগুলো দেখব, এবং আরব ইসরায়েল যুদ্ধ দেখতে দেখতে আমরা ফিলিস্তিনেও চলে যাব। কিন্তু গত ক্লাসে তো এটা পরিষ্কার হয়েছে যে ভূমিটা ছিল ফিলিস্তিনিদের, মুসলিমদের। সেই ফিলিস্তিন ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্রের কিন্তু কপাল খুলল না। দুঃখজনক, কষ্টদায়ক। ফিলিস্তিনের, ধরো তোমার বাড়িতে তুমি আমাকে ঠাঁই দিলা, তোমার বাড়িতে তুমি আমাকে আশ্রয় দিলা, আশ্রয় পেয়ে কালের বিবর্তনে বাড়ির মালিক আমি হয়ে গেলাম আর তুমি হয়ে গেলে উদ্বাস্তু। ব্যাপারটা তাই না? বাড়ি তোমার, তুমি আমাকে ঠাঁই দিলা, আশ্রয় দিলা, পরে কি হলো? বাড়ির মালিক আমি হয়ে গেলাম আর তোমাকে বাড়ি থেকে বের করে দিলাম। তো ফিলিস্তিনিদের অবস্থা কিন্তু এমনটা হয়েছে আর কি, ঠিক আছে? আচ্ছা, জিনাত রুকাইয়া লিখেছে, ঘরে 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 বসে হাতে থাকে ফোন দিয়ে কাজ করে 400 থেকে 500 টাকা ইনকাম করতে চাইলে এখনই মেসেঞ্জারে মেসেজ দিন। জিনাত রুকাইয়া, এটা কি প্রতিদিন ইনকাম করা যায়? মানে প্রতিদিন কি 400-500 টাকা ইনকাম করা যায়? ইনকাম যদি করা যায় তাহলে তুমি আমার একটু কি প্রসেসে এটা করা যায় আমাকে তুমি ইনবক্সে নক দিও। নক দিলে আমি তোমার কাছ থেকে একটু শিখে নেব। দিনে 400-500 টাকা কিন্তু খারাপ না, মেলা টাকা। 400-500 টাকা মেলা টাকা। তাই জিনাত রুকাইয়া, তুমি আমারে একটু নক দিয়ে বলো তো এটা কিভাবে কি করা যায়। শাহরিয়ার মবিন লিখেছে, গত ক্লাস থেকে একটা প্রশ্ন, মুসলিম ও ইহুদি 50% করে দিল, তাহলে 10%-এর খ্রিস্টানের কি হবে? 10% কোনো ব্যাপার, 10% কোনো ব্যাপার না। 10% খ্রিস্টান, সেটা ইসরায়েলের মধ্যেও চলে গেছে, ফিলিস্তিনের মধ্যেও চলে গেছে। ও 10% নিয়ে কোনো মাথা ব্যথার কোনো কারণই নাই। বাংলাদেশে ধরো হিন্দু আছে 8-9%। এখন 8-9% হিন্দু যদি দাবি করে যে আমরা একটা হিন্দু রাষ্ট্র বাংলাদেশের মধ্যে বানাবো, সেটা তো সম্ভব না। তাই ওই 10% খ্রিস্টান, এটা কিন্তু কোনো ব্যাপারই না আর কি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রোমান।
আচ্ছা, রোমান লিখেছে এগুলো ভুয়া স্যার। আচ্ছা, না আমারও খুব ইচ্ছা হলো যে প্রতিদিন যদি আমি 400 থেকে 500 টাকা ইনকাম করতে পারি তাহলে তো খারাপ না আর কি। হ্যাঁ, অর্পিতা পরি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার পরিবারের অনেক সদস্য অলরেডি চলে এসেছে। তাহলে এখন তোমরা আজকের ক্লাস শুরু করার আগে গত ক্লাস থেকে আমার 2-3টা প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে, আফগানিস্তান স্বাধীন হয়েছিল কত সালে? আফগানিস্তান স্বাধীন হয়েছিল কত সালে? প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও, আফগানিস্তান স্বাধীন হয়েছিল কত সালে? একটি প্রশ্ন রেখেছি। জনি আহমেদ লিখেছে, স্যার টুইন টাওয়ার নিয়ে আমেরিকার মাথা ব্যথার কারণ কি? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করেছে জনি আহমেদ। জনি, আজকে যদি তোমার গার্লফ্রেন্ডকে আমি দখল করে নিই, তোমার প্রেমিকা আমার দখলে চলে এলো, তুমি কি আমাকে ভালোবাসবে না তুমি আমাকে মারবে? কোনটা? তোমার প্রেমিকা আমি জনি দখল করে নিলাম আজকে, তো তোমার প্রেমিকাকে দখল করে নিলে তুমি কি আমাকে মারবে না ভালোবাসবে? কোনটা? তুমি নিজে এবার জানাও। তো টুইন টাওয়ার এটা একটা বিল্ডিং, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিল্ডিং, সেই বিল্ডিংয়ে সন্ত্রাসী হামলা চালালো। ফলশ্রুতিতে এটা তো ছেড়ে দেওয়ার মতো নয়, মার্কিন যুক্তরাষ্ট্র তো এটা ছেড়ে দেবে না, তার দেশের মাটিতে এত বড় একটা ঘটনা ঘটালো, ফলে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই পদক্ষেপ নেবে। তাহলে আমি প্রশ্ন ছুড়েছিলাম যে আমাদের আফগানিস্তান স্বাধীন হয়েছে কত সালে? অনেকে কমেন্ট করেছে 1919 সালে। আজহারুল ইসলাম লিখেছে, স্যার কম্বো ব্যাচের ক্লাস শুরু হবে কবে থেকে? হয়ে যাবে বাবা, হয়ে যাবে। তাহলে আমার প্রশ্নের উত্তর তোমরা দিয়েছো যে আফগানিস্তান স্বাধীন হয়েছিল 1919 সালে। কৃতজ্ঞতা তোমাদের প্রতি। আরেকটা প্রশ্ন করতে চাই, আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান হয়েছিল কত সালে? আরেকটি প্রশ্ন করেছি, আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান হয়েছিল কত সালে? প্লিজ কমেন্ট করো। আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান হয়েছিল কত সালে? একটু কমেন্ট করে আমাকে জানাও। এমডি রনি লিখেছে 1973, অনিক রহমান লিখেছে 1973, হাসান আলী, ইশরাত লাবণ্য, ইমরান হোসেন, শাহরিয়ার মবিন, জনি আহমেদ, মেহেদি হাসান খালিদ, আসমা খাতুন, জিনাত রুকাইয়া এবং আমাদের শারমিন আক্তার তিশা, অর্পিতা ইসলাম পরি, মেহেদি হাসান খালিদ, আমাদের সব বন্ধুরা লিখেছে 1973 সালে। কৃতজ্ঞতা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান ঘটেছে কিন্তু 1973 সালে। কৃতজ্ঞতা তোমাদের প্রতি। তোমরা জাস্ট একটু আরেকটা প্রশ্নের উত্তর দেবে, এর মধ্যে আমি লাইভে চলে আসব। আরেকটা প্রশ্ন হচ্ছে, আফগানিস্তানের শেষ রাজা কে ছিলেন? আফগানিস্তানের শেষ রাজা কে ছিলেন? প্লিজ তোমরা তার নামটা একটু কমেন্ট করো। আফগানিস্তানের শেষ রাজা কে ছিলেন?
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি হাসান আলী ক্লাসে আমি ছিলাম বলতে একটু ক্লাস থেকে আমি বাহিরে গিয়েছিলাম, আমি আবার ফিরে এসেছি ক্লাসে। তো আমি তোমাদেরকে এটাই বলছি যে যারা তোমরা লাইভে যুক্ত আছো, আচ্ছা জহির শাহ তোমরা কিন্তু কমেন্ট করেছো, একজন লিখে রেখেছো আপনাকে ক্লান্ত লাগছে। আসলে না, ক্লান্ত নই, আমি ক্লান্ত নই। হতে পারে হয়তো দেখে মনে হচ্ছে যে আমাকে ক্লান্ত লাগছে, কিন্তু আসলে আমি ক্লান্ত নই। আচ্ছা, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো চলো আজকের পড়ায় আমরা ফিরে যাই। আপনাকে দেখতেও পাচ্ছি না, কিছু শুনতে পাচ্ছি না। কে সম্রাট বিশ্বাস, তুমি দেখতে পাচ্ছ না সেটা মানলাম, শুনতে পাচ্ছ না এটা কেমন হলো? আচ্ছা ঠিক আছে। তো আমরা আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান নিয়ে প্রশ্ন করেছিলাম। চলো আজকের পড়ায় আমরা প্রবেশ করি। তোমরা সকলে জানো যে গত ক্লাসে আমরা দেখেছি 1948 সালের 14ই মে স্বাধীনতা ঘোষণা করে বসে কিন্তু ইসরায়েল। কে স্বাধীনতা ঘোষণা করে বসে? ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে বসে। আচ্ছা, ভালো কথা, ঘোষণা করলো। এবং ওই 14ই মে ইসরায়েলকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল কিন্তু ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইসরায়েলকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। এবং ইসরায়েলকে দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল ইউএসএসআর, অর্থাৎ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। আর প্রথম কোন মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় তুরস্ক। প্রথম কোন মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল তুরস্ক, যদিও সেটা 1949 সালে। আর প্রথম কোন আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, আরব দেশ যার ভাষা আরবি, প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল মিশর। আর মিশর স্বীকৃতি দিয়েছিল 1979 সালে। তাহলে লক্ষ্য করে দেখো, প্রথম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন তৎকালীন, এবং প্রথম মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে আমরা বলেছি কিন্তু তুরস্ক। ঠিক আছে। এবং আমরা বলেছি যে প্রথম কোন আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় মিশর। তো ভালো কথা, ইসরায়েল জন্ম হলো 48-এর 14ই মে। জন্মের ঠিক পরের দিন 15ই মে আমরা দেখতে পাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিশর, আমরা দেখতে পাই সিরিয়া, জর্ডান, লেবানন, ইরাক। মিশর, সিরিয়া, জর্ডান, লেবানন, ইরাক, এই আরব রাষ্ট্রগুলো একজোট হয়ে আক্রমণ করে বসে ইসরায়েলকে। তাহলে ইসরায়েলের জন্ম হলো 14ই মে, ঠিক তার পরের দিন আরব বিশ্বের দেশগুলো তারা একজোট হয়ে আক্রমণ করে বসলো কাকে? ইসরায়েলকে। এবং ইতিহাসে এটাকেই বলা হয়ে থাকে আরব ইসরায়েল প্রথম যুদ্ধ। আরব ইসরায়েল প্রথম যুদ্ধ। অসংখ্য পরীক্ষাতে প্রশ্নটি এসেছে যে আরব ইসরায়েল প্রথম যুদ্ধ কত সালে হয়েছে। প্রশ্নটি এসেছে আরব ইসরায়েল প্রথম যুদ্ধ কত সালে হয়েছে। আমরা বলতে পারি আরব ইসরায়েল প্রথম যুদ্ধ শুরু হয়েছে 1948 সালে। তো যখন আরব ইসরায়েল প্রথম যুদ্ধ শুরু হয় তখন আমাদের একটা সংগঠন ছিল কিন্তু আরব লীগ। আরব বিশ্বের দেশগুলোর একটি সংগঠন ছিল আরব লীগ। তোমরা একটু মনে রেখো, এই আরব লীগ প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে।
অর্থাৎ যে বছর জাতিসংঘের জন্ম হয়েছিল সেই বছর আরব বিশ্বের দেশগুলো নিয়ে একটা জোট আরব লীগ গঠন হয়েছিল, এবং এই আরব লীগের উদ্যোগে আমরা দেখতে পাই আরব লিবারেশন আর্মি। এই আরব লীগের উদ্যোগে একটা গেরিলা সংস্থা গড়ে ওঠে, আরব লিবারেশন আর্মি। তো ভালো কথা, এই যে আরব লিবারেশন আর্মি গড়ে ওঠে, সেই আরব লিবারেশন আর্মি একটা গেরিলা সংস্থা, তারা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু কুলাতে পারে না। মে মাস থেকে ঠিক পরের বছর 9 জানুয়ারি পর্যন্ত যুদ্ধ হয়। প্রায় আমরা বলতে পারি 6-7 মাসের যুদ্ধ। সেই 6-7 মাসের যুদ্ধে ইসরায়েলের কাছে আরব বিশ্ব কিন্তু পরাজিত হয়। তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো, যে ইসরায়েলের জন্ম হলো, জন্মের পরের দিনই আরব দেশগুলো একত্র হয়ে ইসরায়েলকে আক্রমণ করলো। প্রায় 6-7 মাস যুদ্ধ হয়েছে, কিন্তু যুদ্ধে ইসরায়েলের কাছে আরব দেশগুলো কিন্তু কি করতে পারেনি, টিকতে পারেনি। তাহলে আরব ইসরায়েল যে যুদ্ধটা হলো, প্রথম যুদ্ধের ফলাফলে আমরা দেখলাম জয়ী হয়েছে কে? ইসরায়েল। প্রথম যুদ্ধে একটা নবীন রাষ্ট্র ইসরায়েল, তার বিরুদ্ধে এতগুলো আরব রাষ্ট্র যুদ্ধ করলো, কিন্তু ফলাফল শূন্য। ইসরায়েল প্রথম যুদ্ধে জয়ী হয়েছে। কিন্তু আরব ইসরায়েল প্রথম যুদ্ধ হওয়ার পরে, ঠিক আছে, একটি সমস্যা হয়েছে। সে সমস্যাটা কি জানো? এই যে আমি গত ক্লাসে একটা জিনিস দেখিয়েছিলাম, ধরে রাখ প্যালেস্তাইন এরকম একটা ভূখণ্ড ছিল, কথার কথা ধরো এই ভূখণ্ডের একটা অংশে গড়ে উঠেছে কে? একটা অংশে গড়ে উঠলো ধরো ইসরায়েল। জাতিসংঘ যে 50-50 করে দিয়েছিল, ইসরায়েল গড়ে উঠলো। তারা 1948 সালে স্বাধীনতা ঘোষণা করে বসলো। কিন্তু প্যালেস্তাইন বা যেটাকে আমরা ফিলিস্তিন বলি, এই ফিলিস্তিন তারা কিন্তু মানছিল না। ইসরায়েল রাষ্ট্র যে গড়ে উঠেছে বা ইসরায়েলিরা একটা ভূমি পেয়েছে, এটা কিন্তু ফিলিস্তিনিরা মানতে পারছিল না, বা ফিলিস্তিনিরা এটা মানে মেনে না নেওয়ার ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছি ইসরায়েল রাষ্ট্রের জন্মের পরের দিনই আমরা এই ফিলিস্তিনিদের পক্ষেই বলা চলে আরব দেশগুলো একজোট হয়ে কি করেছে? একজোট হয়ে ইসরায়েলকে আক্রমণ করেছে। ফল হলো না, পরাজিত হলো কে? পরাজিত হলো আরব বিশ্বের দেশগুলো। ক্ষতি হলো কার জানো? ক্ষতি হলো ফিলিস্তিনের। কারণ ইসরায়েল কি করলো? ফিলিস্তিনের বেশ কিছু ভূমি দখল করে নিল। একটা কথা মনে রেখো, আরব ইসরায়েল 4টা যুদ্ধ হয়েছে। যখনই একটা করে যুদ্ধ হয়েছে, সে যুদ্ধের রেশ পড়েছে ফিলিস্তিন ভূখণ্ডের উপরে। কারণ একটা করে যুদ্ধ হতো, আর ইসরায়েল কি করত? ফিলিস্তিন ভূখণ্ডের অংশ কি করে নিত? দখল করে নিত। তাহলে আমি এখানে তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জ্ঞাপন করি আরব বিশ্বের দেশগুলোর উপর। কি দরকার ছিল ভাই ইসরায়েলকে আক্রমণ করার? দরকার ছিল? আচ্ছা, আক্রমণ করেইছো, তাহলে এতগুলো দেশ মিলে একটা নতুন দেশ ইসরায়েলকে তোমরা পরাস্ত করতে পারলা না। ইসরায়েলকে পরাস্ত করতে পারল না, তাতে ভাগ্যের অবনতি কার হলো? এই ফিলিস্তিনিদের ভাগ্যের অবনতি হলো। মনে রেখো, 4টা যুদ্ধ হয়েছে, প্রতিটা যুদ্ধ হলেই ইসরায়েল প্যালেস্তাইনের বা যেটাকে ফিলিস্তিন বলছি, ফিলিস্তিনের অংশ কি করে নিত? দখল করে নিত। করে নিতে নিতে আজকে কি হয়েছে? আজকে ফিলিস্তিন ভূখণ্ডটা ইসরায়েলিদের কি রয়েছে? দখলে রয়েছে। তাহলে তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করে বলি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আরব ইসরায়েল প্রথম যুদ্ধ কত সালে হয়েছে, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। এবং দুঃখের ব্যাপার কি জানো? এই প্রথম যুদ্ধের ফলে 7 লক্ষ মানুষ কিন্তু শরণার্থী হয়ে পড়ে। 7 লক্ষ মানুষ কি হয়ে পড়ে? শরণার্থী হয়ে পড়ে। তার মানে এই যে ইসরায়েল কি করেছে? ইসরায়েল ফিলিস্তিনের কিছু অংশ দখল করে ফেলেছে। এতে করে দেখা গিয়েছে 7 লক্ষ মানুষ তারা কি হয়েছে? যাযাবর হয়ে উঠেছে, বা তারা তাদের বাসস্থান হারিয়ে ফেলেছে। তাহলে আরব ইসরায়েল প্রথম যুদ্ধ কত সালে হয়েছে? তোমরা আমাকে একটু কমেন্ট করো। অনেকেই কমেন্ট করে বসেছে 1948 সালে হয়েছে। এবং যদিও এই যুদ্ধের ব্যাপ্তি কিন্তু 48 সাল থেকে 1949 সাল পর্যন্ত ছিল। মাথায় কি গেছে যে 4টা যুদ্ধ হয়েছে, আরো 3টা পড়াবো। একটা করে যুদ্ধ হলে ইসরায়েলিরা কি করত? প্যালেস্তাইন ভূমির অংশ দখল করে নিত। নিতে 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 আজকে কি হয়েছে? আজকে
প্যালেস্তাইনি দখলে, কার দখলে আছে? ইসরায়েলের দখলে রয়েছে। তাহলে আমরা সবাই দেখলাম আরব ইসরায়েল প্রথম যুদ্ধ হয়েছে। হ্যাঁ, আপলোড করে দিব পাবেল, ওই নিয়ে চিন্তা না করে এখনকার ক্লাসে মনোযোগ দাও। আপলোড করিনি এটা আমি তো জানি, আপলোড করিনি, কিন্তু এটার চেয়ে তোমরা কি করো, এখনকার ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, এখানে লিমন লিখেছে, স্যার যুদ্ধ কি ইসরায়েল করেছে না আমেরিকা? ইসরায়েল করেছে। আর এরা তো মহামাল, আগে থেকেই মহামাল। দেখছো না, প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের বোমা বানায় দিয়েছিল। বুঝতে পেরেছো? ইহুদিরা এরা খুবই ট্যালেন্ট, মহামাল। ওরা কি করেছে, আগে থেকে ওরা এক্সপার্ট। তাহলে দেখো, প্রথম যুদ্ধে আরব ইসরায়েল প্রথম যুদ্ধে কি হলো? পরাজিত হলো আরব বিশ্ব। আরব লীগের উদ্যোগে একটা আরব লিবারেশন আর্মি হয়েছিল, কিছু করতে পারেনি, বরং ক্ষতি হলো কার? ক্ষতি হলো ফিলিস্তিনের। কি যেন একটা সিনেমা দেখছিলাম কলকাতার, হরিপদ ব্যান্ডওয়ালা। ওই সিনেমাতে ওই যে ভিলেন ছিল, কি যেন নাম ভুলে গেছে, যাই হোক। তো ওই ভিলেন যেদিকে গুলি করে এক জোকারের জায়গায় গুলি লাগে। তো বিষয় হচ্ছে আরব ইসরায়েল যাই হোক না কেন যুদ্ধ, ক্ষতি হয় কার? প্যালেস্তাইনের ক্ষতি হয়। এবার আমরা চলে যাব 1956 সালে। চলো, তোমাদেরকে আমি সুয়েজ খাল পড়িয়ে এসেছি। কি খাল? সুয়েজ খাল। তোমরা সকলে জানো সুয়েজ খাল কোথায়? মিশরে। সুয়েজ খাল। তো সমস্যা কি জানো, এই সুয়েজ খালের উপরে মিশরীয়রা লক্ষ্য করে দেখলো ব্রিটিশদের আধিপত্য রয়েছে। এই সুয়েজ খালের উপরে ফরাসিদের আধিপত্য রয়েছে এবং এই সুয়েজ খালের উপরে ইসরায়েলিদের আধিপত্য রয়েছে। তাহলে সুয়েজ খাল কোথায়? আমরা পড়ে এসেছি মিশরে। যে খালটা খনন শুরু হয়েছিল 1859 সালে, চালু হয়েছিল 1869 সালে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম 1956 সালে মিশর লক্ষ্য করলো যে এই সুয়েজ খালের উপরে কর্তৃত্ব কার রয়েছে? ব্রিটিশদের উপরে রয়েছে, কর্তৃত্ব রয়েছে ফরাসিদের, কর্তৃত্ব রয়েছে ইসরায়েলিদের। কিন্তু তোমরা খুব ভালো করে জানো মিশর কাকে পছন্দ করে না। মিশর কিন্তু কোনোভাবেই ইসরায়েলকে পছন্দ করে না, কারণ ইতোপূর্বে আরব ইসরায়েল প্রথম যুদ্ধে ইসরায়েলের কাছে মিশর কিন্তু পরাজিত হয়েই আছে। ফলশ্রুতিতে আমরা জানি 1956 সালে মিশরের প্রেসিডেন্ট ছিলেন যিনি সুয়েজ খালকে কি করেছিলেন? জাতীয়করণ করেছিলেন নাসের, জামাল আবদেল নাসের। জামাল আবদেল নাসের যিনি সুয়েজ খালকে কি করেছিলেন? জাতীয়করণ করেছিলেন। সেই জামাল আবদেল নাসের তিনি কি করলেন? 1956 সালে সুয়েজ খালকে জাতীয়করণ করে ফেললেন। যে এই সুয়েজ খালের উপরে একমাত্র কর্তৃত্ব কার রয়েছে? মিশরের রয়েছে। এই সুয়েজ খালের উপরে মিশর ব্যতীত আর কোনো কর্তৃত্ব নেই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যে বিষয়টা আমরা লক্ষ্য করে দেখব, এতে করে ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে পড়লো ইসরায়েল মিশরের উপরে। হ্যাঁ, এত বড় সাহস! কি করে ফেলছে? সুয়েজ খালকে ওরা ওদের জাতীয়করণ করেছে, ওদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এর ফলশ্রুতিতে 1956 সালে আমরা দেখলাম ইসরায়েল তারা আক্রমণ করে বসলো কাকে? মিশরকে। এবং এই আক্রমণের মধ্য দিয়ে ইতিহাসে শুরু হলো আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ। তাহলে ইসরায়েল এই সুয়েজ খাল যে জাতীয়করণ হয়েছে, এই সুয়েজ খাল জাতীয়করণকে কেন্দ্র করে ইসরায়েল ক্ষিপ্ত হয়ে মিশরকে কি করে বসলো? আক্রমণ করে বসলো। প্রথম যুদ্ধে কিন্তু মিশরই আক্রমণ করেছিল ইসরায়েলকে, বাট দ্বিতীয় যুদ্ধে ইসরায়েল আক্রমণ করে বসলো কাকে? মিশরকে। এবং আমরা এই যুদ্ধকে কিন্তু সুয়েজ সংকট বা সুয়েজ যুদ্ধ বলে অভিহিত করে থাকি। এই যুদ্ধকে আমরা সুয়েজ সংকট বা সুয়েজ যুদ্ধ বলেও কি করে থাকি? অভিহিত করে থাকি। তাহলে আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ কত সালে হলো? 56 সালে হলো। এই যুদ্ধেও আমরা লক্ষ্য করে দেখি যে ফলাফল কিছুই আসে না, কিন্তু ফলাফল আসে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তারা ব্যাপকভাবে থ্রেট করে ইসরায়েলকে। যখন আর
এই থ্রেট করার পিছনে একটা কারণও ছিল, তার কারণ ইসরায়েলকে মদদ দিত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। আর তোমরা জানো মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী ছিল সোভিয়েত ইউনিয়ন, ফলে সোভিয়েত ইউনিয়ন ব্যাপকভাবে থ্রেট করে ইসরায়েলকে, এবং এই ভয়েই বলো আর যাই বলো না কেন, এবং সোভিয়েত ইউনিয়নের এন্টি কিন্তু ব্রিটিশ বা ফরাসিরাও ছিল। সোভিয়েত ইউনিয়নের এন্টি যে শুধু আমেরিকা তা না, ব্রিটিশ বা ফরাসি তারাও কিন্তু সোভিয়েত এন্টি। ফলে সোভিয়েতের থ্রেটে ইসরায়েল ভীত হয় এবং তারা যুদ্ধবিরতি বা একটা সমঝোতা করে নেয়, কিন্তু সুয়েজ খালটা মিশরেরই থাকে। যাক, আল্লাহ বাঁচাইছে যে সুয়েজ খালটা আবার কেড়ে নেয়নি ইসরায়েল, হয়তোবা নিত, কিন্তু নিতে পারেনি কাদের ভয়ে? সোভিয়েত ইউনিয়নের ভয়ে। তাহলে আমরা দেখতে পেলাম আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ হলো 1956 সালে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আরব ইসরায়েল আমরা তৃতীয় যুদ্ধে চলে যাব। তো তৃতীয় যুদ্ধে যাওয়ার আগে তোমরা তো অলরেডি জেনেছো আরব ইসরায়েল এখন পর্যন্ত দুটো যুদ্ধ হয়েছে, একটা হয়েছে 1948 আর একটা হলো 1956। আরব ইসরায়েল থার্ড যুদ্ধ বেঁধে গেল 1967 সালে। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো, সে কথা হচ্ছে 1960-এর দশকে ইসরায়েল খুব পাওয়ারফুল হয়ে ওঠে, এমনকি তারা পারমাণবিক শক্তি অর্জনের খুব কাছাকাছি একটা পর্যায়ে চলে যায়। এবং বিশেষ করে ইসরায়েল ব্রিটেন এবং ফ্রান্সের কাছ থেকে পর্যাপ্ত বিমান, যুদ্ধ সরঞ্জামাদি এগুলো কেনে, এবং আমেরিকার একটা মদত্ব সবসময় ইসরায়েলের উপরে ছিল। এর প্রেক্ষাপটে আমরা দেখতে পাই সোভিয়েত ইউনিয়ন তারা মিশরকে কিন্তু বিভিন্নভাবে সহায়তা করে, মিশরকেও কিন্তু তারা অনেক আধুনিক যুদ্ধ সামগ্রী কি করে, প্রদান করে। তাহলে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র মদদ দেয় কাদেরকে? ইসরায়েলিদেরকে, ফলে সোভিয়েত ইউনিয়ন সহায়তার হাত বাড়ায় মিশরের দিকে। কারণ তোমরা সকলে জানো সে সময় পৃথিবীতে চলছিল স্নায়ু যুদ্ধ। কি যুদ্ধ? স্নায়ু যুদ্ধ, যেটাকে আমরা বলে থাকি কোল্ড ওয়ার। স্নায়ু যুদ্ধ যেটাকে আমরা কি বলে থাকি? যেটাকে আমরা বলে থাকি কোল্ড ওয়ার। এটা মূলত স্নায়ু যুদ্ধ হয়েছিল সোভিয়েতের সাথে। কার? সোভিয়েতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের। তাহলে যেখানে ইসরায়েলকে মদদ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফলশ্রুতিতে মিশরকে সহায়তা করে কে? মিশরকে সহায়তা করে সোভিয়েত ইউনিয়ন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যে কথাটা আমরা মাথায় রাখবো সে বিষয়টা হচ্ছে যে আমাদের যে বিষয়টা আমরা মাথায় রাখবো যে 1967 সালে আমরা দেখতে পেলাম বেঁধে গেল আরব ইসরায়েল কত নম্বর যুদ্ধ? 3 নম্বর যুদ্ধ। এটাও মোটামুটি ভাবে বলা যেতে পারে যে একটি ভয়ঙ্কর একটি যুদ্ধ। ভয়ঙ্কর যুদ্ধ। এখানে একটা বিষয় মাথায় রাখবো যে এই যুদ্ধটা হয়েছে কিন্তু মাত্র 6 দিন। আরব ইসরায়েল যে তৃতীয় যুদ্ধ বেঁধে গেল, সেই তৃতীয় যুদ্ধটা মাত্র হয়েছে কতদিন? 6 দিন। তাই ইতিহাসে 6 দিনের যুদ্ধ বললে তোমরা বলবা আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধ। ইতিহাসে 6 দিনের যুদ্ধ বললে তোমরা বুঝবা আরব ইসরায়েল কত নম্বর যুদ্ধ? আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধ। এ যুদ্ধের ফলাফল ভয়ঙ্কর। এ যুদ্ধের ফলাফল কেন ভয়ঙ্কর? তার কারণ এ যুদ্ধেও আরব বিশ্ব কি হয়েছে? আরব বিশ্ব পরাজিত হয়েছে। নট অনলি আরব বিশ্ব পরাজিত হয়েছে, বাট অলসো আরব বিশ্ব কিন্তু অসংখ্য জায়গা হারিয়ে ফেলেছে। যেমন মিশর কি হারালো দেখো এ যুদ্ধে। এ যুদ্ধে মিশর হারালো, এবং তোমাদের মনে রাখতে হবে এ যুদ্ধে কিন্তু আবার আরব রাষ্ট্র ইসরায়েলকে প্রথম আক্রমণ করেছিল, মানে পাল্টাপাল্টি চলছে। ফার্স্ট আক্রমণ করেছিল আরব বিশ্ব ইসরায়েলকে, সেকেন্ড যুদ্ধে ইসরায়েল আক্রমণ করলো কাকে? আরব বিশ্বকে। থার্ড যুদ্ধে আবার আরব বিশ্ব আক্রমণ করলো কাকে? ইসরায়েলকে। মিশর কি হারালো যদি তোমাদেরকে বলি? মিশর গাজা নামে একটি স্থান হারালো। তাহলে দেখো এই তৃতীয় যুদ্ধের ফলাফলে আমরা দেখলাম মিশরের একটা স্থান ছিল গাজা, সে গাজা কে দখল করে নিল? তোমরা মনে রেখো সে স্থান কে দখল করে নিল? দখল করে নিল কিন্তু গাজা আমরা বলছি ইসরায়েল দখল করে নিল।
এবং গাজার সাথে সাথে আরেকটা জায়গা দখল করে নিল, সিনাই উপদ্বীপ। সিনাই উপদ্বীপ, সিনাই উপদ্বীপ। তাহলে মাথায় রাখতে হবে সিনাই উপদ্বীপ এবং গাজা এই দুটো মিশরের স্থান ছিল। এটা কার দখলে চলে গেল? ইসরায়েলের দখলে চলে গেল। ইসরায়েল সিরিয়ার কাছ থেকে কি দখল করে নিল? সিরিয়ার কাছ থেকে দখল করে নিল গোলান মালভূমি। গোলান মালভূমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিশর হারিয়ে ফেললো গাজা, সিনাই উপদ্বীপ। সিরিয়া হারিয়ে ফেললো গোলান মালভূমি, কারণ এই জায়গাগুলো কার দখলে চলে গেল? ইসরায়েলের দখলে চলে গেল। এবং মাথায় রাখতে হবে জর্ডান নামক দেশটি, জর্ডান নামক দেশটি তারা হারিয়ে ফেললো ওয়েস্ট ব্যাংক। ওয়েস্ট ব্যাংক এবং হারিয়ে ফেললো পূর্ব জেরুজালেম। পূর্ব জেরুজালেম। তাহলে কি হলো? আরব বিশ্ব আক্রমণ করলো ইসরায়েলকে, কিন্তু যুদ্ধে হেরে গেল আরব বিশ্ব। হেরে যে ইসরায়েল মিশরের গাজা, সিনাই উপদ্বীপ দখল করলো। ইসরায়েল কি করলো? সিরিয়ার গোলান মালভূমি দখল করে নিল। ইসরায়েল কি করলো? জর্ডানের ওয়েস্ট ব্যাংক এবং পূর্ব জেরুজালেম দখল করে নিল। লাভ কি হলো? লাভ ক্ষতি হলো আরব বিশ্বের দেশগুলো তারা বিভিন্ন জায়গা হারিয়ে ফেললো, যেগুলো ইসরায়েলের দখলে চলে গেল। তাদের কি হলো না হলো সেটা আমার মুখ্য কথা না, কিন্তু সমস্যা হয় কার জানো? এই আরব বিশ্ব যখনই আক্রমণ করে ইসরায়েলকে, এই দেশ পরে প্যালেস্তাইনের উপরে। ইসরায়েলিরা কি করে? অল্প 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 বিস্তর করে করে প্যালেস্তাইনের ভূমি দখল করে। তাহলে যুদ্ধ হয় আরব বিশ্বের দেশগুলোর সাথে ইসরায়েলের, কিন্তু আরব বিশ্ব হারে, কিন্তু বেশি ক্ষতি হয় আমার প্যালেস্তাইনের। আমার প্যালেস্তাইনের ভূমি কার দখলে চলে যায়? ইসরায়েলের দখলে চলে যায়। মানে এমনি নাচনেওয়ালি তার উপর আবার ঢাকের বাড়ি, একটা প্রবাদ আছে না? তো এমনি ইসরায়েল সুলুবুলু করে, আর সেই সুলুবুলুতে সায় দেয় আরব বিশ্বের দেশরা। এরা যে যুদ্ধ লাগায়, হারায় প্যালেস্তাইন তার ভূমি। প্যালেস্তাইনের ভূমি কার দখলে চলে যায়? ইসরায়েলের দখলে চলে যায়। তাহলে আমরা আরব ইসরায়েল যুদ্ধ দেখলাম এখন পর্যন্ত কয়টা? 3টা যুদ্ধ দেখলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার চলো, এবার আমরা সবাই মিলে চলে যেতে চাই আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধে। এবার আমরা সবাই মিলে চলে যাব আরব ইসরায়েল কত নাম্বার যুদ্ধে? চতুর্থ যুদ্ধে। তো চতুর্থ যুদ্ধের একটা ভয়ঙ্কর সাইড ছিল। সে সাইডটা হচ্ছে, তোমাদের মনে রাখতে হবে, 1972 সালে মিউনিক, মিউনিক বলতে কিন্তু জার্মানি বোঝায়, মিউনিকে একটি অলিম্পিক গেম হয়েছিল। সেই অলিম্পিক গেমসে, মিউনিক অলিম্পিক গেমসে আমরা বলতে পারি 11 জন অ্যাথলেট, ইসরায়েলের 11 জন অ্যাথলেট অংশ নিয়েছিল। এবং এই আরব বিশ্বের দেশগুলোর সহায়তায়, আরব বিশ্বের কিছু দেশগুলোর সহায়তায় আমি তোমাদেরকে বলতে পারি যে কি হয়েছিল। একটা গেরিলা সংস্থা ছিল ব্ল্যাক সেপ্টেম্বর। ব্ল্যাক সেপ্টেম্বর, এই ব্ল্যাক সেপ্টেম্বর ছিল মূলত ফিলিস্তিন মানে প্যালেস্তাইনের একটা গেরিলা সংস্থা। হ্যাঁ, ফিলিস্তিনের একটা গেরিলা সংস্থা ব্ল্যাক সেপ্টেম্বর। তো এই ব্ল্যাক সেপ্টেম্বর গেরিলা সংস্থা তারা আরব বিশ্বের দেশগুলোর সহায়তায় কি করেছিল? এই 11 জন অ্যাথলেটকে হত্যা করেছিল। এই 11 জন অ্যাথলেট ছিল কার? ইসরায়েলের। এতে করে পরিবেশ আবার উত্তপ্ত হয়ে ওঠে। যখন পরিবেশ আবার উত্তপ্ত হয়ে ওঠে, এর প্রেক্ষাপটে 1973 সালে বেঁধে যায় আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধ। আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধ। এবং আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধের ব্যাপ্তি ছিল 18 দিন। কতদিন? এ যুদ্ধের ব্যাপ্তি ছিল 18 দিন। এবং ইহুদিদের একটা পবিত্র দিন, ইহুদিদের একটা কি বলছি আমি, একটা পবিত্র দিন, যে দিনটিকে বলা হচ্ছে ইয়ম কিপুর। ইয়ম কিপুর, ইয়ম কিপুর। এই ইয়ম কিপুর হচ্ছে ইহুদিদের একটা পবিত্র দিন। সেই পবিত্র দিনে আরব রাষ্ট্র কি করলো? মিশরের নেতৃত্বে আবার আক্রমণ করে বসলো ইসরায়েলকে। এই জন্য এই পবিত্র দিনে আক্রমণ করেছিল বলে ইসরায়েলের এই যুদ্ধকে বলে ইয়ম কিপুরের যুদ্ধ। যেটা আমরা আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধ বলছি, সেটাকে বলা হচ্ছে ইয়ম কিপুরের যুদ্ধ। আর আরব রাষ্ট্র এটাকে বলে অক্টোবর যুদ্ধ।
আরব রাষ্ট্র এটাকে কি বলে? অক্টোবর যুদ্ধ। তখন আরব রাষ্ট্র পবিত্র মাস ছিল, রমজান মাস ছিল, ফলে ইহুদিরা বলছে ইয়ম কিপুরের যুদ্ধ, আরব দেশগুলো বলছে অক্টোবর যুদ্ধ। 18 দিন ব্যাপী এই যুদ্ধের পরিব্যাপ্তি ছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে এ যুদ্ধেও আসলে ধোপে টিকতে পারেনি ইসরায়েলিদের কাছে আরব রাষ্ট্র। কিন্তু এ সময় আরব রাষ্ট্রগুলো একটা ভালো কাজ করেছিল, সেটা হচ্ছে পশ্চিমা দেশগুলোর উপরে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশ যেগুলো রয়েছে, মানে যেগুলোকে আমরা পশ্চিমা শক্তি বলি, তাদের উপরে তেল অস্ত্র মেরেছিল। আবার এমন ভাবো না যে তেল দিয়ে কোনো অস্ত্র মেরে মানে বানিয়ে মেরেছিল। এটা ভাবো যে এই আমাদের আরব রাষ্ট্রগুলো তারা কি করেছিল, তারা আমেরিকা সহকারে ইউরোপের দেশগুলোকে তেল দেওয়া বন্ধ করে দিয়েছিল। দিস ইজ কল্ড তেল অস্ত্র। তাহলে আরব ইসরায়েল কত নম্বর যুদ্ধে তেল অস্ত্র ব্যবহার হয়েছে? 4 নম্বর যুদ্ধে। তাহলে প্রকৃত অর্থে দেখতে গেলে আরব ইসরায়েল 4টা যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধেও আরব রাষ্ট্র কি করতে পারেনি? ইসরায়েলের সাথে কুলায় উঠতে পারেনি। কিন্তু এই 4টা যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোন ভূখণ্ডটা? এই ফিলিস্তিন ভূখণ্ডটা। কারণ যুদ্ধ বাঁধলে ফিলিস্তিন ভূখণ্ড দখল করে নিত কারা? ফিলিস্তিন ভূখণ্ড দখল করে নিত ইসরায়েলিরা। তাহলে আমরা বলতে পারি যে আরব ইসরায়েল 4টা যুদ্ধ হয়েছে। কত নম্বর যুদ্ধে তেল অস্ত্র ব্যবহার করা হয়েছে? যদি আমি একটি প্রশ্ন করি, আরব ইসরায়েল কত নম্বর যুদ্ধে তেল অস্ত্র ব্যবহার করেছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো কার উপরে? ইসরায়েলের উপরে। প্লিজ কমেন্ট করো। আরব ইসরায়েল কত নম্বর যুদ্ধে তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল? আমি কিন্তু একটি প্রশ্ন রেখেছি, লিমন লিখেছে 4th যুদ্ধে। ভেরি গুড। আচ্ছা, আরো ওয়েট করছি। জনি আহমেদ, রোমান, ইশরাত, লাবণ্য সবাই লিখছে 4th যুদ্ধে। তাহলে মনে রেখো, প্রথম যুদ্ধ হয়েছিল 1948 সালে, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1956 সালে, তৃতীয় যুদ্ধ হয়েছিল 1967 সালে এবং চতুর্থ যুদ্ধ হয় 1973 সালে। এবং আমরা দেখতে পেয়েছিলাম তৃতীয় যুদ্ধের সময় ইসরায়েল কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোর অনেক ভূমি দখল করে নেয়। মিশরের গাজা বা সিনাই উপদ্বীপ বলেছি, জর্ডানের পশ্চিম তীর বা পূর্ব জেরুজালেম বলেছে, এবং সিরিয়ার গোলান মালভূমি, এগুলো কার দখলে চলে যায়? এগুলো কিন্তু আমাদের ইসরায়েলের দখলে চলে যায়। তো মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাধারণভাবে আমরা যতটুকু জানি যে ইসরায়েলের রাজধানী কিন্তু বলা হয়ে থাকে তেল আবিবকে, তেল আবিব। কিন্তু ইসরায়েল তেল আবিব রাজধানী হলেও তারা দাবি করে বা তারা ঘোষণা করে তাদের রাজধানী হলো জেরুজালেম। জেরুজালেম। সমস্যা হচ্ছে এই জেরুজালেম স্থানটা কিন্তু ফিলিস্তিনে, প্যালেস্তাইনের মধ্যে রয়েছে। জেরুজালেম স্থানটা কোথায় রয়েছে? প্যালেস্তাইনে রয়েছে। বাট প্যালেস্তাইন ভূমিটা তো এখন কার দখলে আছে? ইসরায়েলের দখলে রয়েছে। এই প্যালেস্তাইন ভূমিটা কার দখলে রয়েছে? এই প্যালেস্তাইন ভূমিটা রয়েছে ইসরায়েলের দখলে। ফলে ইসরায়েলের রাজধানী তেল আবিব হলেও ইসরায়েল বলছে এখন যে তাদের রাজধানী জেরুজালেম, যে জেরুজালেম প্যালেস্তাইনে রয়েছে। দুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2017 সালে যখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্প কি করলেন? তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলেন। কত বড় বদমাইশ ডোনাল্ড ট্রাম্প! সে কি করলো? জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিল। ইভেন ঠিক তার পরের বছর 2018 সালে আমরা দেখলাম মার্কিন দূতাবাস তেল আবিব থেকে নিয়ে চলে গেল জেরুজালেমে। তাহলে জেরুজালেম জায়গাটা মূলত কোথায়? জেরুজালেম জায়গাটা কিন্তু মূলত প্যালেস্তাইনে। বাট সেই প্যালেস্তাইনের জেরুজালেম এখন কাদের দখলে? ইসরায়েলিদের দখলে। এবং তারা বলছে জেরুজালেম এখন আমাদের রাজধানী, নট তেল আবিব। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে স্বীকৃতি দিয়ে বলল, হ্যাঁ, জেরুজালেম ইসরায়েলের রাজধানী। এবং তোমরা জানো যে এই জেরুজালেমে রয়েছে কিন্তু পবিত্র আল আকসা মসজিদ, পবিত্র আল আকসা, আল আকসা মসজিদ, মুসলিমদের পবিত্র স্থান, পবিত্র মসজিদ আল আকসা মসজিদ। এই আল আকসা মসজিদটা কিন্তু এই জেরুজালেমে অবস্থিত। কিন্তু দুঃখজনক যে এই জেরুজালেম তো এখন ইসরায়েলের দখলে।
এবং তোমরা জানো হয়তো বা শুনেছ কখনো যে 1969 সালে এই দুষ্ট ইহুদিরা আল-আকসা মসজিদে আগুন ধরিয়ে দিয়েছিল। 400 মুসল্লি নামাজরত অবস্থায় ছিল এবং 400 মুসল্লি পুড়ে মারা যায় এই আল-আকসা মসজিদে অগ্নিসংযোগের কারণে। ইহুদিরা দিয়েছিল। আল-আকসা মসজিদটা কিন্তু জেরুজালেমে রয়েছে, কিন্তু আমরা দেখতে পাই যে এই আল-আকসা মসজিদে অগ্নিসংযোগকে কেন্দ্র করে কিন্তু মুসলমানদের সংগঠন ওয়াইসি কি করেছিল, আত্মপ্রকাশ করেছিল। তাহলে আমরা বলেছি যে ইসরায়েল এখন দাবি করছে তাদের রাজধানী কোথায়, তাদের রাজধানী হচ্ছে জেরুজালেম, কিন্তু তাদের রাজধানী বেসিক্যালি তেল আবিব ছিল, বাট তারা এখন জেরুজালেমকে রাজধানী বানিয়ে ফেলেছে। ইসরায়েলের পার্লামেন্টের নাম কিন্তু নেসেট। নেসেট যেমন দেখো, আমাদের বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো প্রকার সম্পর্ক নেই, কূটনৈতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক কোনো সম্পর্ক নেই, টেলিযোগাযোগ, মানে ওকে সব দিক থেকে আমরা না বলেছি, না 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 থেকে নেসেট। ইসরায়েলের পার্লামেন্টের নাম হচ্ছে নেসেট। ইসরায়েলের একটা বিখ্যাত মহিলার নাম একটু মনে রাখো, কাজে দিতে পারে, গোল্ডমায়ার। গোল্ডমায়ার। আর মেয়েরা তো গোল্ড পছন্দ করে, সোনা পছন্দ করে। গোল্ডমায়ার তিনি ছিলেন ইসরায়েলের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। একটু নোট করে রাখতে পারো, গোল্ডমায়ার ছিলেন মূলত ইসরায়েলের প্রথম কোনো মহিলা প্রধানমন্ত্রী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, আমি আজকে ক্লাস শেষে এই যে ইসরায়েল ফিলিস্তিনের যে আসল ইতিহাসগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি, এবং যেটা বর্তমান সময় পর্যন্ত দেখেছো, আমরা একটু পরে আরো বেশি ক্লিয়ারও হয়ে যাব। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যম দিয়ে একটা মূল্যায়ন লিখবা, হ্যাঁ, যে তোমরা কি বুঝলা এই যে ইসরায়েল ফিলিস্তিনের দ্বন্দ্ব আদ্যপান্ত, এটা থেকে কি বুঝলা, একটা সারাংশ অবশ্যই আমাকে পোস্টে কমেন্ট করবা, আমি বুঝবো যে তোমরা কি বুঝতেছো আর কি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা দেখে আসলাম ইসরায়েলকে, যে ইসরায়েলকে কিন্তু এখন বলা হয় স্টেট অফ ইসরায়েল। ইসরায়েলের এখন রাষ্ট্রীয় নাম কিন্তু আমরা বলতে পারি স্টেট অফ ইসরায়েল। এবং ইসরায়েলে কিন্তু জানো আরবি ভাষা কি করে দিয়েছে, ইসরায়েলেরা নিষিদ্ধ করে দিয়েছে, ওদের ভাষা হিব্রু। হ্যাঁ, আরবি ভাষা কোন দেশে নিষিদ্ধ হয়েছে? ইসরায়েলে নিষিদ্ধ হয়েছে আরবি ভাষা। তাহলে বলতে কষ্ট লাগে, ভাবতেও কষ্ট লাগে যে ইসরায়েল আজকে কোথায় চলে গিয়েছে। পৃথিবীর 8টা দেশের পারমাণবিক শক্তি রয়েছে, অস্ত্র রয়েছে, ইসরায়েল তার মধ্যে একটা দেশ। তাহলে তাদের অবস্থান কোথায় আজকে ভাবো। অথচ তারা উদ্বাস্ত ছিল, তারা নিচু বংশের লোক ছিল, যাযাবর ছিল। তারা প্যালেস্তাইনে এসে বসতি স্থাপন করে কালের বিবর্তনে তারা প্যালেস্তাইন থেকে দেশ বানিয়ে ফেলে স্বাধীন হয়ে তারা আজকে কত দূর চলে গিয়েছে। কিন্তু যাদের জায়গাতে তারা বসতি স্থাপন করেছিল সেই প্যালেস্তাইন, বা আমি যদি বলি ফিলিস্তিন, তাদের কিন্তু কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। এবং আমি এই ক্লাস দ্বারা তোমাদেরকে বারে বারে বোঝানোর চেষ্টা করেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে দেখো, লক্ষ্য করে দেখো যে আমাদের এই ফিলিস্তিন আজকেও তারা কিভাবে ফিলিস্তিনি ভাই বোনেরা, মা সন্তানেরা মরছে, আজও কি নৃশংস আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলিরা এই ফিলিস্তিনিদের উপরে। কোথায় জাতিসংঘ, কোথায় আরব লীগ, কোথায় আমার সৌদি আরব? কেউ কিন্তু আমার ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াচ্ছে না। দাঁড়াবে কি করে? জাতিসংঘ চালাই তো আমেরিকা, জাতিসংঘ চালাই তো পশ্চিমা বিশ্বরা। তো সুতরাং পশ্চিমা বিশ্বরা যেখানে ইসরায়েলকে সাপোর্ট দেয়, তার মানে ফিলিস্তিন বলে কোনো দেশ রাখতেই চাচ্ছে না। পুরো দেশটাই কি হবে? ইসরায়েল। অর্থাৎ ফিলিস্তিনকে যে দখল করে রেখেছে ইসরায়েলিরা, সে ফিলিস্তিনও যেন কি হয়ে থাকে? ইসরায়েল হয়ে থাকে। বিষয়টা কিন্তু এমন। এবার আসো আমরা একটু ফিলিস্তিন নিয়ে কথা বলি। আচ্ছা, ফিলিস্তিন নিয়ে কথা বলার আগে তোমরা আমাকে একটু প্লিজ কমেন্ট করবা যে তার আগে, কমেন্ট করার আগে আমি একটা খারাপ কথা বলি, দুঃখের একটা কথা বলি, জানো, দুষ্ট মিশর। আমি মনে করি ফিলিস্তিনিদের ভাগ্য খারাপ হওয়ার পিছনে মিশরের অনেক বড় হাত আছে। এই দুষ্ট মিশর কি করেছিল শুনবা? বলতেও খারাপ লাগে। 1978 সালে এই মিশর সে ইসরায়েলের সাথে চুক্তি করে বসে। কি চুক্তি? ক্যাম্প ডেভিড চুক্তি। ক্যাম্প ডেভিড চুক্তি। কি বিষয়টা কি দেখি।
ক্যাম্প ডেভিড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড একটা অঙ্গরাজ্য রয়েছে। কি ল্যান্ড? মেরিল্যান্ড একটা অঙ্গরাজ্য রয়েছে। তো 1978 সালে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। জিমি কার্টার। আচ্ছা, তো এই জিমি কার্টারের অবকাশ যাপন কেন্দ্র হচ্ছে এই ক্যাম্প ডেভিড। আর এই ক্যাম্প ডেভিডটা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন স্টেটে ছিল? ম্যারিল্যান্ড স্টেটে ছিল। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার একটু ক্লান্ত হয়ে পড়লেই তিনি কি করতেন? ক্যাম্প ডেভিডে গিয়ে অবকাশ যাপন করতেন। এবং জিমি কার্টার ক্যাম্প ডেভিডে গিয়ে ডেকে পাঠান মিশরের প্রেসিডেন্টকে এবং ইসরায়েলের প্রেসিডেন্টকে। মিশরের প্রেসিডেন্ট তখন ছিলেন কিন্তু আমরা যতটুকু জানি যিনি আচ্ছা ওটার ব্যাখ্যাটা পরেই করি, আনোয়ার সাদাত। আনোয়ার সাদাত তিনি ছিলেন তৎকালীন মিশরের প্রেসিডেন্ট। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী, যাকে আমি বেগুন বলে ডাকি, প্রেসিডেন্ট নয় প্রধানমন্ত্রী, যার নাম বেগুন, বেগুন নয় বেগিন, বেগিন, বেগিন ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মিশরের প্রেসিডেন্ট ছিলেন আনোয়ার সাদাত। এই ভদ্রলোক জিমি কার্টার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি কি করলেন? তিনি আনোয়ার সাদাতকে এবং বেগিনকে ডেকে নিলেন কোথায়? ক্যাম্প ডেভিডে। এবং ডেকে নিয়ে তাদের ভূগোল পাঠ দিল, বোঝালো যে তোমরা পাশাপাশি দেশ, কারণ ইসরায়েলের সাথে কিন্তু মিশরের সীমানা আছে, ইসরায়েলের সাথে সৌদি আরবেরও কি আছে? সীমানা আছে। তো বোঝালো যে এরকম যুদ্ধ টুদ্ধ করা ঠিক না, মেলা যুদ্ধ করছো জীবনে, নাও নগার ভাষায় কয় বুকত টেনে নাও। বুকত মানে মিশর আর ইসরায়েল একে অপরকে বুকত কি করলো? টেনে নিল। তাদের দ্বন্দ্ব শেষ হয়ে গেল। ঠিকই এখন মিশর ইসরায়েল ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। না মিশরের সাথে ইসরায়েলের কোনো ঝামেলা আছে, না ইসরায়েলের সাথে মিশরের কোনো ঝামেলা আছে। তাহলে মনে রেখো, মারামারি করে রাস্তায় মরে একজন, পায় মানে সুবিধা ভোগ করে অন্যজন। তাহলে মিশর ঠিক ক্যাম্প ডেভিড চুক্তি করে কি করছে? ঠিক ইসরায়েলের সাথে সম্পর্ক ঠিক করে নিছে, জোড়া লাগাই নিছে। কিন্তু আমার প্যালেস্তাইন ভাই বোনদের ভাগ্যের কোনো কি ঘটলো না? উন্নয়ন ঘটলো না। একটু এই জিনিসগুলো ভাবো, কখনো একটু থিঙ্কিং করো। প্রতিটা জিনিসের পিছনে কোনো কারণ থাকে, কারণ থাকে। এই কারণগুলো দেখো। আমি মিশরকে একটা বিশ্বাসঘাতক বেঈমান বলি, এবং এই বেঈমানি করার জন্য মিশর সাজাও পাইছিল। কারণ মিশরকে কি করা হয়েছিল? আরব লীগ থেকে, মিশরকে আরব লীগ থেকে এবং মিশরকে ওয়াইসি থেকে বহিষ্কার করে দেওয়া হয় এই ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের কারণে। মিশর আরব লীগ এবং ওয়াইসি থেকে কি হয়ে যায়? বহিষ্কার হয়ে যায়। কিন্তু পশ্চিমারা মহামাল, পশ্চিমারা নোবেল পুরস্কার তার পছন্দের মানুষকে দেয়। বুঝতে পেরেছো? পশ্চিমারা নোবেল পুরস্কার তার পছন্দের মানুষকে দেয়। প্রফেসর ইউনুস স্যার নোবেল পুরস্কার পেয়েছে, তুমি জানো সেই নোবেল পুরস্কার পাওয়ার জন্য তৎকালীন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওই যে বিল ক্লিনটন কত 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 রেফারেন্স করেছে। বুঝতে পেরেছো? মনে রেখো, নোবেল পুরস্কার কারা পায়? যাদের মাথার উপরে আমেরিকার আশীর্বাদের হাত থাকে, তারা নোবেল পুরস্কার পায়। তো এই আনোয়ার সাদাতকে কি করলো? আনোয়ার সাদাতকে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হলো। মানে মুসলমানদের মধ্যে প্রথম কোনো ব্যক্তি আনোয়ার সাদাত যে শান্তিতে কি পেয়েছে? নোবেল পুরস্কার পেয়েছে। আনোয়ার সাদাতের আগে কোনোদিন কোনো মুসলমান নোবেল পুরস্কার পাননি। তাহলে দেখেছো, আমেরিকার কথা শুনলেই কি পাওয়া যায়? নোবেল পুরস্কার পাওয়া যায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভেবেছো, তোমরা বুঝতে পেরেছো যে এই মিশর কত বড় বেঈমান এবং সে কিভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক ঠিক করে নিল। যারা লাইভে যুক্ত আছো, ক্লাসটি কি বুঝতে পারছো? আমাকে একটু কমেন্ট করো। তোমাদের কমেন্ট দেখে আমি একটু ফিলিস্তিনে চলে যেতে চাই। তোমরা যারা লাইভে আছো, ক্লাসটা কেমন লাগছে, বুঝতে পারছো কিনা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাও। এত এত ক্লাসের কথা বলো, এত লাইভের কথা বলো, কিন্তু আমি হতাশ। আমি লাইভে এসে কি পাই না? স্টুডেন্ট পাই না। খুবই ফালতু একটা ব্যাপার। জনি লিখেছে, হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলেছিলেন, কথাটি হচ্ছে ইউরোপের দু একটি চা খেলেই সাহিত্যে নোবেল পাওয়া সম্ভব। একদম ওইরকমই ব্যাপার আর কি। আমেরিকার আশীর্বাদের হাত যার মাথার উপর আছে, সে কি পাবে? সে নোবেল পুরস্কার পাবে। বুঝতে পেরেছো? ঈশাত লাবণ্য লিখেছে, জি স্যার। ধন্যবাদ তোমাকে লাবণ্য। তোমার বাবুটা কিউট, বাবুটা কেমন আছে জানাও। সাগর মাহমুদ লিখেছে, অসাধারণ ভাই, ধন্যবাদ। অর্পিতা পরি, অসাধারণ। আচ্ছা, বুঝতে পারছি স্যার, ক্লিয়ার, ধন্যবাদ। ইমরান হোসেন লিখেছে, একদম এনজয়, যেভাবে বুঝাইছেন স্যার মাথায়
এমনি ঢুকবে, ওকে, না ঢুকে যাবে কই। ধন্যবাদ ইমরান তোমাকে। জি স্যার অনেক ভালো। সাদিয়া সুপ্তি লিখেছে জি স্যার সুন্দর ক্লাস, কৃতজ্ঞতা। ইশরাত লাবণ্য লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমরা আবার একদিন সপরিবারে এসো, হ্যাঁ, আবার তোমাদেরকে সবাইকে যেন দেখতে পাই, হ্যাঁ, এবং আল্লাহ যেন ততদিন বাঁচিয়ে রাখেন আমাকে। আচ্ছা, রোমান লিখেছে সুন্দর ক্লাস, অনিক রহমান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জনি আহমেদ। আচ্ছা, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তোমাদের কাছে যে আমি বিশ্বাস করছি তোমরা ক্লাসটি বুঝতে পারছো। চমৎকার, অসাধারণ, কিন্তু অসাধারণ আপনার ক্লাস নেওয়ার পদ্ধতি। কি অসাধারণ আপনার ক্লাস নেওয়ার পদ্ধতি, ধন্যবাদ হাসান আলী। না, আমি আসলে এই টপিক পড়াতে গেলে খুব এক্সাইটেড হয়ে যাই। আমি তোমাদের মাথার মধ্যে এটাই ঢুকালাম যে দেখো, এই মিশরই উদ্যোগ নিয়ে 4বার যুদ্ধ করছে ইসরায়েলের সাথে। ক্ষতি কার হয়েছে? মিশর তো ঠিক চুক্তি মুক্তি করে ও ঠিক আছে, কিন্তু ক্ষতি হয়েছে আমার ফিলিস্তিন প্যালেস্তাইনের। কারণ প্রতিটা যুদ্ধে একটা করে অংশ দখলে গেছে কার? ইসরায়েলের। বুঝতে পেরেছ? দোষ আমি দিব কার? মিশরের। এবার আসো প্যালেস্তাইন। ধন্যবাদ তোমাদেরকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাজমুল হাসানকে। প্যালেস্তাইন, তোমরা গত ক্লাসেই জেনেছো যে প্যালেস্তাইন যে ভূখণ্ডটা, এটা কিন্তু ওসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল। এই প্যালেস্তাইন ভূখণ্ডটা কোন খিলাফতের অধীনে ছিল? ওসমানীয় খিলাফতের অধীনে ছিল। এবং তোমরা দেখেছো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউনাইটেড স্টেট, জাতিসংঘ, তারা কি করলো? তারা কিন্তু এই প্যালেস্তাইন ভূমিটাকে দুটো ভাগে ভাগ করে ইসরায়েল একটা রাষ্ট্রের জায়গা দিল, ফিলিস্তিন মানে প্যালেস্তাইন একটা রাষ্ট্রের জায়গা দিল। কিন্তু মুসলমানেরা মানলো না। না মেনে, এখানেও কিন্তু আমার মনে হয় একটা ভুল হয়েছে, মেনে নেওয়া লাগতো। কিছু কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইসিং মুড থাকা ভালো। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তিনি যদি স্যাক্রিফাইসিং মোডে শুরুতেই যদি আন্দোলন থামিয়ে দিত, শুরুতেই যদি ছাত্রদের কাছে ক্ষমা চাইতো, তাহলে হয়তোবা তার মহত্ব আরো বেড়ে যেত, তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেত। কিন্তু ওই যে না, আমি মানবো না, আমি কেন ক্ষমা চাইব, ওরা রাজাকারের বাচ্চা, ওরা রাজাকার, এই যে কথাগুলো বলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারলো। মাথায় রাখতে হবে, মগজকে কি করতে হবে? ঠান্ডা রাখতে হবে। আর এটাও সত্য, মুসলিম বিশ্বে বা মুসলিমদের মাথা কিন্তু একটু বেশি গরম। মুসলিমদের একটা প্রবাদ আছে, প্রবাদে বলা হয় যে খ্রিস্টানদের গাড়ি হয়, মানে খ্রিস্টানরা হাতে টাকা হলে খালি গাড়ি কেনে, আর মুসলিমদের হাতে টাকা হলে মুসলিমরা খালি হাড়ি মানে খায়, খেতে খুব পছন্দ করে। আর হিন্দুর হাতে টাকা হলে সে নাকি বাড়ি করে। তাহলে খ্রিস্টানদের হয় গাড়ি, হিন্দুর হয় বাড়ি, আর প্রবাদে বলে মুসলিমের হয় হাড়ি। তার মানে মুসলিম খেয়ে খুশি, খ্রিস্টান গাড়ি কেনে খুশি, আর হিন্দু বাড়ি করে খুশি। ফলে মুসলিমদের মাথাটা একটু বেশি গরম। তো সেই গরমের জায়গা থেকে আমি এখানে প্যালেস্তাইনকেও দোষ দিব যে সে যদি মেনে নিত, মেনে নিলে প্যারালালি দুটো স্বাধীন দেশ থাকতো। আজকে ভারত পাকিস্তান আছে না? এ পাগলা, ভারত ভাঙেনি। তুমি যদি প্যালেস্তাইন ভূমি ভেঙে তুমি যদি ইসরায়েল রাষ্ট্র হয়েছে এটার বিরোধিতা যদি তুমি করো, তাহলে ভারত ভেঙে পাকিস্তান হয়েছে এটারও বিরোধিতা তোমার করতে হবে। কেন ভারত ভেঙেছে? মহাত্মা গান্ধী বলেছিল ভারত ভাঙবে না, ভারত একটা রাষ্ট্র থাকবে। হ্যাঁ, ওটাই তাহলে ঠিক ছিল। কেন তুমি ভারত ভেঙে পাকিস্তান হয়েছে সেটাকে তুমি সমর্থন করতে পারো, আর তুমি ইসরায়েল মানে প্যালেস্তাইন ভেঙে ইসরায়েল হয়েছে সেটাকে তুমি মানতে পারছো না? না না, এটা তো ঠিক না, এটা তো ইনজাস্টিস, দাঁড়িপাল্লায় তো সমান হয় না। তাহলে এটাই তুমি লক্ষ্য করে দেখো, প্যালেস্তাইন ভূমি ভেঙে ইসরায়েল হয়েছে, এটা বুদ্ধিমান হতো কাদের? মুসলিমদের। তারা মেনে নিত হ্যাঁ ইসরায়েল একটা স্বাধীন রাষ্ট্র, প্যালেস্তাইন একটা স্বাধীন রাষ্ট্র, এবং কারো কোনো সমস্যা থাকতো না। কিন্তু মেনে না নেওয়ার খেসারত কিন্তু দিতে হচ্ছে। তো যাই হোক, এই যে প্যালেস্তাইন যে ভূখণ্ড, তোমরা দেখেছো যে আরব ইসরায়েল বারে বারে যুদ্ধ হয়েছে, আর এই প্যালেস্তাইন ভূখণ্ড কার দখলে চলে গিয়েছে? ইসরায়েলের দখলে চলে গিয়েছে। তো আমরা দেখতে পাই যে এই প্যালেস্তাইনে একসময় একজন নেতার আবির্ভাব হয়, ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত, যাকে বলা হয় ফিলিস্তিন বা প্যালেস্তাইনের অবিসংবাদিত নেতা।
ইয়াসির আরাফাত, যাকে বলা হচ্ছে ফিলিস্তিনের বা প্যালেস্তাইনের অবিসংবাদিত নেতা, ওনার জন্ম কিন্তু মিশরে হয়েছিল। ওনার জন্ম আবার কোথায় হয়েছিল? মিশরে হয়েছিল। কিন্তু উনি নাগরিকত্ব নিয়ে প্যালেস্তাইনে ছিলেন এবং ওনার ভালো নাম বা ডাক নাম বলা হয় আবু আমর। আবু আমর। তাহলে আবু আমর তিনি হচ্ছেন ইয়াসির আরাফাত, যিনি কিন্তু কি করেছেন? যিনি আমৃত্যু চেষ্টা করেছেন ফিলিস্তিনকে, প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করার, স্বীকৃতি নিয়ে আসার এবং ইসরায়েলের সাথে একটা বন্ডিং বা সমঝোতা করার। তাহলে ইয়াসির আরাফাত, তোমরা মাথায় রাখতে হবে প্যালেস্তাইনের একটি রাজনৈতিক সংগঠন হচ্ছে পিএলও, প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন। প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন, যে দলটি বা সংগঠনটি গড়ে উঠেছিল 1964 সালে। প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন, যে সংগঠনটি বা দলটি গড়ে উঠেছিল 1964 সালে, যে দলটি বা সংগঠনটি মূলত প্যালেস্তাইনের স্বাধীনতার জন্য কাজ করছিল। যে এই যে ইসরায়েলি দখলদারিত্বে রয়েছে প্যালেস্তাইন, সেই দখলদারিত্ব থেকে মুক্ত করে প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্রে রূপান্তর করাই ছিল পিএলওর মূল টার্গেট। এবং আমাদের ইয়াসির আরাফাত তিনি মূলত 1969 সালে এই পিএলওর কি হয়েছিলেন? প্রধান নিযুক্ত হয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াসির আরাফাত তিনি আমৃত্যু চেষ্টা করে গিয়েছেন প্যালেস্তাইনের স্বাধীনতা, সার্বভৌমত্বর স্বীকৃতি এনে দেওয়া, এমনকি ইসরায়েলের সাথেও একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা কিন্তু ইয়াসির আরাফাত করেছেন। এবং আমরা দেখতে পাই আলজেরিয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে থেকে 1988 সালে, আলজেরিয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে থেকে 1988 সালের 15ই নভেম্বর ইয়াসির আরাফাত তিনি কি করেছিলেন? তিনি প্যালেস্তাইনের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার মানে প্যালেস্তাইন স্বাধীন হয়েছে 1988 সালে। কিন্তু দেখো, এই কাজটা ইসরায়েল করেছে 1948 সালে। কিন্তু প্যালেস্তাইনের নিজেদের ভুলে, মুসলিমদের নিজেদের ভুলে তারা কি হলো? 88 সালে এসে স্বাধীনতার ঘোষণা করলো। তাহলে এখানে একটু ভেবে দেখো যে ইয়াসির আরাফাত বুঝেছেন এই বোঝাটা যদি ওই 48 সালে মুসলিমরা বা প্যালেস্তাইনিরা বুঝতো, তাহলে ভাই আজকের দিনে এরকমটা নাও হতে পারতো। বোঝে নাই বা মাথা গরম করছে, মেনে নেয়নি, ফলাফল কি হয়েছে? ফলাফল শূন্য হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে লক্ষ্য করে দেখো, আমরা দেখেছি যে 1948 সালের ইসরায়েলের জন্ম হলেও প্যালেস্তাইনের স্বাধীন হলো 1988 সালের 15ই নভেম্বর। আলজেরিয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে থেকে ইয়াসির আরাফাত কি করেছিলেন? তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং তাদের সংগঠনটা পিএলও 64 সালে প্রতিষ্ঠা হয়েছে। এবং ইয়াসির আরাফাত, যার নাম আবু আমর, তিনি 1969 সালে পিএলওর কি হয়েছেন? প্রধান হয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্বাধীনতা, এই স্বীকৃতির জন্য আমরা দেখেছি অনেক চুক্তি হয়েছে। পরবর্তীতে আমাদের বিভিন্ন চুক্তির ক্লাস থাকবে, তখন দেখবা যে ইসরায়েল মানে পিএলও এবং ইসরায়েলের মধ্যে কত চুক্তি হয়েছে। কিন্তু চুক্তি হয়ে তো কোনো লাভ হয়নি, চুক্তি হয়েও কোনো ফল আসেনি। কারণ ইসরায়েল কি করেনি? ইসরায়েল এই প্যালেস্তাইন ভূখণ্ডকে মুক্ত করেনি, দখলদারিত্ব তারা ছাড়েনি বা ছেড়ে দেয়নি। আর আরেকটা বিষয় তোমরা মনে রেখো, এই দখলদারিত্ব না ছেড়ে দেওয়ার পিছনে শক্তপোক্ত একটা হাত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। কারণ যেখানেই ঝামেলা আছে সেখানেই মার্কিন যুক্তরাষ্ট্র আছে। তো যদি মধ্যপ্রাচ্যে এই ইসরায়েল ফিলিস্তিন মানে প্যালেস্তাইনের ঝামেলা না থাকে, তাহলে আমেরিকা এখানে আসবে কি করে? নাক গলাবে কি করে? ঠিক আছে, সুতরাং আমেরিকা সব জায়গাতে চায় ঝামেলা পেকে থাকুক, আর ওই ঝামেলাকে কেন্দ্র করে সে এসে কি করবে? নাক গলাবে। তো যাই হোক, এত কিছুর মধ্যে আমরা দেখেছি যে আমৃত্যু বলা চলে 1969 সাল থেকে 2004 সাল পর্যন্ত বলা চলে এই প্যালেস্তাইনের প্রেসিডেন্ট ছিলেন ইয়াসির আরাফাত। অর্থাৎ স্বাধীনতার পূর্ব থেকে স্বাধীনতার পরেও প্রায় 2004 সালে ইয়াসির আরাফাত ভীষণ অসুস্থ হন। ফ্রান্সের প্যারিসে তাকে নিয়ে যাওয়া হয়, একটি সামরিক হসপিটালে তাকে চিকিৎসা করা হয় এবং তিনি মারা যান। অধুনা গবেষণায় আবিষ্কারে দেখা গিয়েছে যে সেই হসপিটালে নাকি ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে।
তাহলে ইয়াসের আরাফাত একজন অবিসংবাদিত নেতা, তিনি আমৃত্যু চেয়েছেন ইসরায়েল ফিলিস্তিন সম্পর্ক এবং তিনি চেয়েছেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্যালেস্তাইনকে স্বীকৃতি এনে দিতে। কিন্তু ওই যে আমেরিকা তো সেটা চাচ্ছে না। প্যালেস্তাইন যদি স্বীকৃতি পেয়ে সব ঠিকঠাক হয়ে যায় তাহলে তো ইসরায়েলের সাথে ঝামেলা থাকবে না, আর ঝামেলা না থাকলে আমেরিকা সেখানে নাক গলাবে কি করে রে পাগলা। তো যাই হোক, ইয়াসের আরাফাত 2004 সালে মারা যান এবং ইয়াসের আরাফাত স্বাধীনতা ঘোষণা করেছিল 88 সালে, কিন্তু তার আগ পর্যন্ত একজন রাষ্ট্রপ্রধান না হয়েও ইয়াসের আরাফাত যেখানে গিয়েছেন কি পেয়েছেন, একজন রাষ্ট্রপ্রধানের মর্যাদা পেয়েছেন। এবং এত ভালো কাজের জন্য ইয়াসের আরাফাত কিন্তু 1994 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। যদিও সেখানে আমেরিকার কি ছিল, হাত ছিল। তাহলে ইয়াসের আরাফাত শান্তিতে নোবেল পান 94 সালে, মৃত্যু হয় কিন্তু ওনার 2004 সালে। একজন রাষ্ট্রপ্রধান না হয়েও তিনি বিশ্বে রাষ্ট্রপ্রধানের মর্যাদা পেয়েছেন। ইয়াসের আরাফাত কিন্তু বাংলাদেশেও এসেছে। শেখ হাসিনা যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন 96 সালে, তার আমন্ত্রণে ইয়াসের আরাফাত এবং দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা একসাথে কি করেছিলেন, ঢাকাতে এসেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা করে 1988 সালে, কিন্তু ফিলিস্তিন কি পায় না, আন্তর্জাতিক অঙ্গনের স্বীকৃতি পায় না। অল্প কিছু সংখ্যক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ এখনো ফিলিস্তিনকে কি করেনি, স্বীকৃতি বা সদস্যপদ কিন্তু দেয়নি। তাও মনে রেখো, ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দিয়েছিল আলজেরিয়া। কে দিয়েছিল? আলজেরিয়া। ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম কোনো দেশ কোনটা? আলজেরিয়া, আফ্রিকান দেশ। এবং এই আলজেরিয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু ইয়াসের আরাফাত স্বাধীনতার ঘোষণা করেছিলেন। ফলে ফিলিস্তিন না পাচ্ছে স্বীকৃতি। ফিলিস্তিন যেমন বাংলাদেশের শেখ হাসিনাকে একটা জায়গাতে ধন্যবাদ দিতেই হয়, কারণ শেখ হাসিনা কিন্তু একবার বলেছিলেন যে ইসরায়েল তুমি কি করো, ফিলিস্তিনকে মুক্ত করো, ফিলিস্তিনকে যে দখল করে রেখেছো তাকে মুক্ত করো, তাকে স্বীকৃতি দাও। তুমি যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দাও, বাংলাদেশ কি করবে? ইসরায়েলকে স্বীকৃতি দিবে। বাংলাদেশ কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, কারণ কূটনৈতিক কোনো সম্পর্কই নাই। সেক্ষেত্রে শেখ হাসিনাকে আমি বাহবা দিতে পারি, একজন মহিলা হিসেবে এত বড় কথা তিনি বলেছিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের দিনে প্যালেস্তাইন কার দখলে রয়েছে? ইসরায়েলের দখলে রয়েছে। স্বাধীনতা ঘোষণা করেও কোনো ফল হচ্ছে না। কিন্তু আমরা এই ফিলিস্তিনের একটি গেরিলা সংস্থার কথা বলতেই পারি, হামাস। যে হামাস কি করছে, যে হামাস একা লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে এবং ইসরায়েলকে পিছু হটানোর চেষ্টা করছে, ইসরায়েলের কাছ থেকে প্যালেস্তাইন ভূমিকে মুক্ত করার চেষ্টা করছে হামাস। এই হামাস হচ্ছে কিন্তু ফিলিস্তিনের একটি জঙ্গি সংস্থা বা গেরিলা সংস্থা। হামাস শব্দের অর্থ সজীবতা বা উদ্দীপনা। হামাস শব্দের অর্থ সজীবতা বা উদ্দীপনা। ঠিক আছে বন্ধুরা, আমি আরেকটা গেরিলা সংস্থার কথা বলবো, তাদেরকেও আমি স্যালুট জানাই। তারা হচ্ছেন লেবাননের একটি গেরিলা, হিজবুল্লাহ। হিজবুল্লাহ কোথাকার গেরিলা? লেবাননের গেরিলা সংস্থা। হামাস কিন্তু ফিলিস্তিনের। তারা ইসরায়েলিদের সাথে, তুমি দেখো না খবরে পত্রিকায় পড়ো যে ইসরায়েলিদের সাথে হামাসের কি হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, বা হামাসের রকেট হামলায় নিহত হয়েছে এত ইসরায়েলি সেনা। এবং হামাসকে সহায়তা করছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ হচ্ছে লেবানন ভিত্তিক একটি গেরিলা সংগঠন। তারা মূলত শিয়া সম্প্রদায়ভুক্ত। এই হিজবুল্লাহ তারা কি করছে? সমান তালে ক্ষেপণাস্ত্র ছড়ে, কার দিক করে? ইসরায়েলকে লক্ষ্য করে। বুঝতে পেরেছ? স্যালুট জানাই হিজবুল্লাহকে, যে হিজবুল্লাহ সহায়তা করছে হামাসকে। এবং হামাস হচ্ছে সেই সংগঠন যারা মুক্তিকামী প্যালেস্তাইনিদের পাশে রয়েছে এবং যারা লড়াই চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। অনেকে অনেক কথা লিখেছো। ইহুদিরা আল-আকসাকে তখনও দখল করার চেষ্টা করেই যেত স্যার। এটা যে তুমি কখনকার কথা লিখেছো আফরিন জিনি, বুঝতে তো পারছি না। ঠিক আছে, আচ্ছা। নাজমুল হাসান লিখেছে সবাই আসলে ইথিক্স না জেনে এভাবে একতরফা কথা বলে, তাই তারা সব সময় আচ্ছা, বুঝতে পারলাম না, কথাগুলো পরিষ্কার না। শয়তান এবং আমেরিকার পরস্পরের সমানুপাতিক, ঠিকই বলেছো। আমেরিকাকে এভাবে কোরিয়ার মাঝেও নাক গলা, একদম আফরিন জিনি। যখন আমরা কোরিয়া দেখবো পড়বো, আমেরিকা সেখানেও নাক গলিয়েছে।
ওর পিতা পড়ে লিখেছে আমেরিকার আদি পুরুষরা তো চোর ডাকাত ছিল, তারা তো শয়তানি কুটনামি করবে। একদম ঠিক কথা বলেছো, রাইট কথা বলেছো তুমি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্যালেস্তাইনের আজকের অবস্থা তোমরা দেখতে পেয়েছো। তোমরা দেখলা যে দেশটা 88 সালে স্বাধীন হলেও কিচ্ছু করতে পারছে না, না স্বীকৃতি পাচ্ছে, না জাতিসংঘের কোনো সহায়তা পাচ্ছে। কেন পাচ্ছে না? কারণ জাতিসংঘ যারা চালায় তারা কাকে মদদ দেয়? তারা ইসরায়েলকে কি করে? মদদ দেয়। ইসরায়েলকে তারা সমর্থন করে, ফলে ফল হচ্ছে না, লাভ হচ্ছে না। আর বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, এবং এই মধ্যপ্রাচ্যের যে অঞ্চলটা রয়েছে পশ্চিম এশিয়া, এই অঞ্চলে ইসরায়েলকে শায়েস্তা করার মতো একটা দেশ রয়েছে, ইরান। তোমরা দেখো ইসরায়েল এবং ইরান, তোমরা দেখেছো কিছু কয়েক মাস আগেও কিন্তু ইরান কি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েলের লক্ষ্য করে। আমি ইরানকে স্যালুট জানাই, মুসলিম বিশ্বে বাঘের বাচ্চা ইরান। কারণ দেখো সৌদি আরব মেনমেনা, সৌদি আরব কোনো কথা বলে না, হ্যাঁ সে পারলে তো ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক রাখে, কিন্তু মধ্যপ্রাচ্যে আমি বলবো মুসলিমদের একমাত্র প্রকৃত বন্ধু হচ্ছে ইরান। কারণ ইরান কখনো কি করে না, ইসরায়েলকে ছেড়ে কথা বলে না। আর আজকের ক্লাসে শিখেছো এই মিশর হচ্ছে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। এই আজকে প্যালেস্তাইনের ভাগ্যে এরকম হওয়ার পিছনে মিশরেরও কিন্তু অনেক বড় হাত আছে। তাহলে কি হলো, ওরা সবাই ভালো আছে, কিন্তু মরছে কারা? মরছে আমার প্যালেস্তাইনের নিরীহ মানুষেরা, মা বোনেরা, শিশুরা। কি বিভৎস ছবি মাঝে মাঝে আসে ফেসবুকে, দেখেছো যে শিশু হয়তো একটা 1-1.5 বছরের শিশু, সে শিশু রক্তাক্ত, ক্ষত বিক্ষত। আমরা দেখতে পাই মুসলিমরা মসজিদে নামাজ আদায় করছে, সেই নামাজরত অবস্থায় ইসরায়েলিরা তাদেরকে গুলি করছে, তাদেরকে মারধর করছে, যেটা আমরা সইতে পারি না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেকচার 12 আমি শেষ করলাম। ইসরায়েল ফিলিস্তিনের যে আজকের কন্ডিশনটা কেন, কিভাবে এই জায়গাতে, আশা করি পরিষ্কার করতে পেরেছি। ক্লাস কেমন লেগেছে তোমরা আমাকে জানাবা। আগামীকালকে আমরা আবার লাইভে আসব, যদিও কালকে 8:30টায় আমি একটা সাম্প্রতিকের ক্লাস কিন্তু দিয়েছি পেজে, সবার জন্য উন্মুক্ত থাকবে। কালকে হয়তো বা আমরা কোর্সের ক্লাস নিব না, এবং তারপরের দিন আমরা নিব, আমরা এশিয়ার কিন্তু আরো অনেক দেশ পড়ব। সবচেয়ে দুষ্ট চীনই কিন্তু এখনো পড়িনি। চীন, জাপান পড়ব, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া পড়ব, আফগানিস্তান, ইরান পড়ব, ইরাক পড়ব। আরো কিন্তু এশিয়ার উপরে বেশ কয়েকটা ক্লাস হবে, এবং আশা করি ক্লাসগুলো দ্বারা তোমরা ভূরাজনৈতিক বা ইতিহাস কি করতে পারবে, জানতে পারবে আর কি। ঠিক আছে, একদম আপনার যিনি সৌদি আরব সত্যি আমেরিকার দালাল। হ্যাঁ, লাভ ইউ টু জনি আহমেদ। ভালো থেকো বাচ্চারা, সুস্থ থেকো, আর কালকে সাম্প্রতিকের ক্লাসে অংশ নিও। খোদা হাফেজ।